আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শালবনরা একাডেমি কর্তৃক আয়োজিত বার কাউন্সিল ও বিডিএস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করব। শালবনরা একাডেমির পেজ থেকে আপনারা সম্পূর্ণ বার কাউন্সিল এবং জুডিশিয়ারির উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। আশা করি আমাদের ক্লাসগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং সবাই আপনারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারবেন। তো আমরা আইন শেখানোর জন্য, মূলত আইনকে চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্ল্যান। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো আমরা আজকেই প্রথম থেকে আমরা মূলত ফৌজদারি কার্যবিধি দিয়ে আপনাদের সাথে আমরা ক্লাস শুরু করব। তো ফৌজদারি কার্যবিধির উপর ছোট্ট একটি ক্লাস হবে আজকে। আপনারা আমার এই ক্লাসটি দেখতে পারেন এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনতে পারেন। আমরা টোটালি ফৌজদারি কার্যবিধির উপর 15 থেকে 20টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যদি বুঝতে না পারেন তারা আমাকে প্রয়োজনে নক দিতে পারবেন। তো এটা মূলত আইন শেখানোর জন্য এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং আমরা প্রত্যেকটা ক্লাসই শালবনরা একাডেমির পেজে আপলোড দিব। আপনারা যদি সরাসরি লাইভ দেখানোর সময় ক্লাসগুলো করতেও না পারেন, আপনারা কিন্তু পরবর্তীতে এই ক্লাসগুলো দেখতে পারবেন। তো আশা করি যারা আইনের শিক্ষার্থী আছেন অথবা যারা বার কাউন্সিল এবং বিডিএস পরীক্ষার প্রস্তুতি নেবেন তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন। তো আমরা প্রথমেই ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা শুরু করে দিব। আমরা আজকে ফৌজদারি কার্যবিধির যে বেসিক কনসেপ্ট অর্থাৎ প্রিলিমিনারি ডিসকাশনটা করে নেব। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি পড়ার আগে আমরা কোন বিষয়গুলো আসলে জানা দরকার সেগুলো আমরা আলোচনা করব। ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমরা দেখব যে ফৌজদারি কার্যবিধি এটা 1898 সালের একটি আইন। 1898 সালের একটি আইন। এটা ইংরেজি নাম দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, যেটাকে আমরা সংক্ষেপে সিআরপিসি বলে থাকি। তো এই আইনটা মূলত পদ্ধতিগত আইন। সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি এটা প্রসিডিউরাল ল, অথবা এটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ ল। পদ্ধতিগত আইন মানে যে আইনে কোনো কিছুর পদ্ধতি সম্পর্কে বলা থাকে। আপনারা দেখবেন যে ফৌজদারি কার্যবিধিতে একটি ফৌজদারি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রসিডিউর ফলো করতে হয় সেগুলো কিন্তু বলা আছে। আপনি যখন এফআইআর দায়েরের মাধ্যমে মামলা করবেন, সেটার তদন্ত কিভাবে হবে, সেটা আমলে কিভাবে নেবে, এটার বিচার পদ্ধতি, এটা সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, সবকিছু কিন্তু এখানে বলা আছে। তো এই প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল এই জন্য বলা হয় ফৌজদারি কার্যবিধিতে, যেহেতু এই আইনে পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, ফৌজদারি মামলার বিচার পদ্ধতি। তো এটা পূর্ণাঙ্গ পদ্ধতিগত আইন বলা হয় না, কারণ পূর্ণাঙ্গতা এখানে প্রকাশ পায় না, কমপ্লিট এটা কোড না। ফৌজদারি কার্যবিধি এটা 1898 সালের 5 নং আইন এবং এখানে সেকশন আছে 565টা, মোট অধ্যায় আছে 46টি। সর্বপ্রথম এই বর্তমান যে ফৌজদারি কার্যবিধি এটি সংসদে পাস হয় 22শে মার্চ 1898 সালে এবং এটি কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। আর সর্বশেষ ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের সংশোধন হয় 2012 সালে। তারপরে এই ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল বা স্কেডিউল অথবা শিডিউল 5টি। বর্তমানে যে প্রথম তফসিল সেটা কিন্তু বাতিল এবং এই জন্য 4টি তফসিল কার্যকর আছে। 4টি তফসিলে কি কি আছে সেটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিলে আপনার মূলত কোন অপরাধটা কোন আদালতে বিচারযোগ্য, সেই অপরাধটা কি জামিনযোগ্য কিনা, সেটা কি আমলযোগ্য কিনা, আপোষযোগ্য কিনা, আপোষ অযোগ্য কিনা। অর্থাৎ সেকেন্ড শিডিউলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সেকেন্ড শিডিউলের 8টা কলাম রয়েছে। এই 8টা কলাম কিন্তু আপনাদের ভালোভাবে পড়তে হবে। তারপর তৃতীয় তফসিল, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। আর চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। পঞ্চম তফসিলে ফরম সমূহ উল্লেখ আছে। তো সেকেন্ড শিডিউল অর্থাৎ দ্বিতীয় তফসিল, এটা আপনাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ অলরেডি এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এসেছে। দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে 8টি
এই 8টি কলাম আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা যদি সংক্ষেপে মনে রাখেন তাহলে স্যাক অফ কক, ডব্লিউএস, বেল, কোম্পানি কোড, 8টা কলাম সিরিয়ালি। সেক মানে হচ্ছে সেকশন, ধারা, অফ মানে হচ্ছে অফেন্স, অপরাধ, কগ মানে হচ্ছে কগনিজেবল আর নন কগনিজেবল অফেন্স, সেই অপরাধটা কি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তারপরে হচ্ছে ডব্লিউএস মানে ওয়ারেন্ট অর সামন, এটা কি আসলে ওয়ারেন্ট কেস নাকি সমন কেস, এটা আপনি বুঝতে পারবেন চতুর্থ কলাম দ্বারা। তারপরে হচ্ছে বেইলেবল নাকি নন বেইলেবল, অর্থাৎ সেই অপরাধটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। এটা মূলত হচ্ছে আপনার পঞ্চম কলামে বলা আছে। কম মানে কম্পাউন্ডেবল অর নন কম্পাউন্ডেবল, পানি মানে হচ্ছে পানিশমেন্ট অর পানিশমেন্ট, শাস্তি সম্পর্কে বলা হয়েছে 7th কলামে। অষ্টম কলামে হচ্ছে আদালত, অর্থাৎ প্রথমে হচ্ছে সেকশন, অপরাধ, ওই অপরাধটা মানে সেকশন মানে হচ্ছে ধারা, ওই ধারায় মূলত হচ্ছে কোন অপরাধ সম্পর্কে বলা হয়েছে সেটা কিন্তু আপনার এই সেকেন্ড শিডিউলে আপনি বিস্তারিত পাবেন, যে সেকশন অর্থাৎ ধারাটি, তারপরে ওই ধারাটিতে কোন অপরাধ আছে, অফেন্স, ওই অফেন্সটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল, এটা কি ওয়ারেন্ট দেওয়া হয় প্রথমে নাকি সমন দেওয়া হবে, এটা কি বেইলেবল নাকি নন বেইলেবল, এটা কি কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল, এটা কি এখানে পানিশমেন্ট কত ওই অপরাধের, তারপর হচ্ছে কোন আদালত সেটা বিচার করবে। অর্থাৎ এই 8টা কলাম আপনাকে মনে রাখতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম, 8টা কলাম আপনাকে মনে রাখতে হবে। তো এই যে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে কোনটি বর্ণিত আছে, এটা কিন্তু আদালত, আদালত সম্পর্কে, আদালতকে বলা আছে, আদালত কোন আদালত বিচার করবে সেটা কিন্তু বলা আছে। আমরা এখন চলে যাব সিআরপিসির গুরুত্বপূর্ণ সেকশন অ্যানালাইসিস। এখানে সেকশন 4 এ কিছু ডেফিনিশন দেয়া আছে, মানে সিআরপিসির কিছু ডেফিনিশন। এখন দেখেন, বেইলেবল অফেন্স এন্ড নন বেইলেবল অফেন্স, জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। সেকশন 4(1)(b), এটা জামিনযোগ্য অপরাধ কোনগুলো আর জামিন অযোগ্য অপরাধ কোনগুলো, এগুলো কিন্তু আপনার দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে বর্ণিত আছে। কোন একটা অপরাধ, যেমন ধরেন 378 দ্বারা যে চুরি, এটা কি বেইলেবল অফেন্স নাকি নন বেইলেবল অফেন্স, এবং 302 দ্বারার যে মার্ডার বা খুন, এটা কি বেইলেবল অফেন্স না নন বেইলেবল অফেন্স। তো আপনাকে এটা জানার জন্য কিন্তু আপনাকে পঞ্চম কলামে চলে যেতে হবে, দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে গিয়ে দেখতে হবে এটা আসলে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। তো আমরা জানি যে 302 দ্বারার খুন বা মার্ডার হচ্ছে জামিন অযোগ্য অপরাধ, এবং 323 দ্বারার যে স্বেচ্ছায় আঘাত করা, ভলান্টারিলি হার্ট করা, এটা কিন্তু জামিন অযোগ্য অপরাধ, নন বেইলেবল অফেন্স। তো অপরাধ যদি 2 বছরের কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয় তখন বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যাবে না এবং অপরাধটি জামিনযোগ্য হবে। তো এখানে আপনাকে মনে রাখতে হবে, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু জামিন দেয়া এটা আদালত দিতে বাধ্য। যেমন 496 ধারায়, সিআরপিসির 496 ধারায় জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া আসামির আইনগত অধিকার, অর্থাৎ আসামি এজ অফ রাইট জামিন চাইতে পারে এবং আদালত কিন্তু জামিন দিতে বাধ্য থাকে। আর জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেয়া না দেয়া এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। জামিনযোগ্য অপরাধেও জামিন দেয়া দেয় কিছু কিছু ক্ষেত্রে, ব্যতিক্রম ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জামিন অযোগ্য অপরাধে জামিন দেয়া হয় না, যেটা 497 ধারায়। যদি আপনি মার্ডার মামলার জামিন চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে 497 ধারায় জামিন চাইতে হবে। যেই কয়েকটা গ্রাউন্ড আছে সেখানে কিন্তু দেখেন 16 বছরের কম বয়স্ক অথবা মহিলা অথবা বৃদ্ধ অথবা হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষজন যদি খুনের মামলায় অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনি 497 ধারায় নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন চাইতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জামিন দিতেও পারে নাও দিতে পারে, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। আর এই ক্ষেত্রে 2 বছরের কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত দেখি হচ্ছে লেস সিভিয়ার মানে অপরাধগুলো, অফেন্স গুলো কিন্তু জামিনযোগ্য হয়, অর্থাৎ যে সকল অপরাধের প্রকৃতি গুরুতর নয়, কম গুরুতর, সেগুলোর ক্ষেত্রে জামিন দিয়ে দেওয়া হয়। আর 4(1)(চ) যদি দেখেন, কগনিজেবল অফেন্স নাকি নন কগনিজেবল অফেন্স, এই বিষয়গুলো আপনারা জানেন। কগনিজেন্স মানে আমলে নেয়া, আর কগনিজেবল অফেন্স মানে আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ মানে হচ্ছে বা আমলযোগ্য মামলার মানে হচ্ছে যেই ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। এখানে
পুলিশ যদি ইফ দ্য পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট দ্যাট ইজ কল্ড কগনিজেবল অফেন্স, অর্থাৎ যেই সকল অপরাধের ক্ষেত্রে আপনার পুলিশ ম্যাজিস্ট্রেটের পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে সেটাকে আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স বলা হয়। যেমন দাঙ্গা হাঙ্গামা, এটা একটা কগনিজেবল অপরাধ। দাঙ্গা হাঙ্গামা এটা একটা কগনিজেবল অফেন্স। রায়োটিং কগনিজেবল অফেন্স। তারপরে দেখেন নন কগনিজেবল অফেন্স, যেটা হচ্ছে যেই ক্ষেত্রে পুলিশ এই মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। ইন দিস কেস দ্য পুলিশ মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, অর্থাৎ আমল অযোগ্য মামলার ক্ষেত্রে বা নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কিন্তু পুলিশ হচ্ছে আপনার পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারবে না। এখন কথা হচ্ছে কোন অপরাধটা কগনিজেবল, কোন অপরাধটা নন কগনিজেবল, এটা কোথায় থেকে জানবেন? এটাও কিন্তু সেকেন্ড শিডিউলে আপনি জানতে পারবেন। আপনারা দেখেছেন যে সেকেন্ড শিডিউলের এই যে তৃতীয় কলাম, এখানে কিন্তু বলা আছে কোন অপরাধটা কগনিজেবল, কোনটা নন কগনিজেবল। তৃতীয় কলামে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন। তারপরে আপনি চলে আসেন নালিশ, কমপ্লেইন। আমরা নালিশ দেই বাবা মায়ের কাছে, কিন্তু আমরা নালিশ দেই, এটা নালিশ বলতে আমরা বুঝবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক বা লিখিত আকারে অভিযোগ। আমরা যদি কোনো বাচ্চা তার পিতা মাতার কাছে তার বড় ভাই বা বড় বোনের বিরুদ্ধে অভিযোগ দেয়, সেটাকে আমরা নালিশ হিসাবে জানি। তো এখানে আসলে লিগ্যাল টার্মে বা আইনের ভাষায় বাংলাদেশে কমপ্লেইন্ট বা নালিশ বলতে বোঝানো হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ। সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে অভিযোগটা দিবেন সেটা মৌখিক ভাবে দিতে পারেন, লিখিত ভাবে দিতে পারেন। তো এটা বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে, নালিশ বা কমপ্লেইন। তারপরে চলে আসে ইনকোয়ারি, এরপর হচ্ছে ইনভেস্টিগেশন। এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য আছে। ইনকোয়ারি বা অনুসন্ধান এটা করে থাকে আদালত বা ম্যাজিস্ট্রেট। আর আমরা যে বিচার পদ্ধতি, কোন একটা অপরাধ আমলে নেওয়ার পর যে বিচার ট্রায়াল শুরু হয়, এই ট্রায়াল কিন্তু ইনকোয়ারি হিসাবে গণ্য হবে না। ট্রায়াল ইনকোয়ারি থেকে আলাদা। কিন্তু ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইনকোয়ারি করতে পারে আদালত বা ম্যাজিস্ট্রেট, আর তদন্ত বা ইনভেস্টিগেশন করতে পারে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট নন। ম্যাজিস্ট্রেট যদি কোনো কিছু তদন্ত করে সেটা কিন্তু হয়ে যাবে অনুসন্ধান বা ইনকোয়ারি। আর আদালত বা ম্যাজিস্ট্রেট ছাড়া যদি পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি অনুসন্ধান করে তাহলে সেটা হয়ে যাবে তদন্ত। তারপরে দেখেন পাবলিক প্রসিকিউটর, জানি আমরা পিপি বলে চিনে থাকি। পাবলিক প্রসিকিউটর মানে হচ্ছে সরকারি উকিল বা সরকারি অভিযোক্তা। তো সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে হচ্ছে পাবলিক প্রসিকিউটর। তারা সরকারি আইনজীবী, দায়রা আদালতে মামলা পরিচালনা করে কোর্ট অফ সেশনে। আর সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক, যাকে আমরা কোর্ট ইন্সপেক্টর বলে থাকি। এটাকে আমরা বলে থাকি কোর্ট ইন্সপেক্টর। তারপরে আসেন অফেন্স, এটা সিআরপিসি 4 এর মধ্যমনাম্য। এখানে বলা আছে যে আপনি যদি আইনের লঙ্ঘন করেন বা আইনের শাস্তিযোগ্য কোনো কাজ করেন তাহলে সেটা অফেন্স হবে। তারপরে চলে আসেন চার্জ মানে হচ্ছে অভিযোগ। চার্জ মানে হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে সে অপরাধ করছে, এটা হচ্ছে চার্জ। এটা লিখিত পরীক্ষা আসছে। চার্জ কাকে বলে? চার্জ অর্থ হলো অভিযোগ। চার্জ মানে হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে সে অপরাধ করছে। এখন আসেন একুইটাল বা খালাস। আমরা জেনে থাকি যে কোনো অপরাধে অভিযুক্ত আসামিকে নিরপরাধ মর্মে আদালতের সিদ্ধান্তকে খালাস বলে। অর্থাৎ আপনার বিচার প্রক্রিয়া শেষে যদি আদালত রায় দেয় যে আপনি অপরাধ করেননি, আপনি নিরপরাধ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একুইটাল দিবে আদালত বা খালাস দিবে। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, অভিযোগ ভিত্তিহীন হয় এবং সেটা যদি চার্জ গঠনের পূর্বে হয়, অর্থাৎ বিফোর দ্য ফ্রেমিং অফ চার্জ, আপনাকে কিন্তু আদালত অব্যাহতি দিতে পারে, অপরাধের দায় থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে চার্জ গঠনের পূর্বেই আসামিকে ম্যাজিস্ট্রেট যদি অব্যাহতি দেয় তাহলে এই অব্যাহতির আদেশের বিরুদ্ধে কিন্তু রিভিশন দায়ের করা যায়। তারপরে আসেন পাবলিক প্রসিকিউটর, এটা নিয়োগ দেওয়া হয় কত দ্বারা? এখানে কিন্তু 492 দ্বারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে সরকার অথবা আপনার সরকার দিয়ে থাকে অথবা জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু দিয়ে থাকে।
পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে। আমরা আগেই বলেছি পাবলিক প্রসিকিউটর হচ্ছে দায়রা জজ কোর্টে মামলা পরিচালনা করে সরকারের পক্ষে, অর্থাৎ সরকারি আইনজীবী হচ্ছে দায়রা আদালতে, তাদেরকে বলা হয় পিপি অথবা পাবলিক প্রসিকিউটর। আর 265 এর ক দ্বারা যেখানে বলা হচ্ছে যে দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারবে। তারপরে আপনি দেখবেন যে ফৌজদারি কার্যবিধি 494 দ্বারা এখানে পাবলিক প্রসিকিউটরের কিছু কার্যাবলী রয়েছে, যে পাবলিক প্রসিকিউটর 494 দ্বারায় আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ জাজমেন্ট মামলা কিন্তু প্রত্যাহার করতে পারে। দ্যাট মিন্স পাবলিক প্রসিকিউটর ক্যান উইথড্র any such before the announcement of judgment but with the permission of the court, অর্থাৎ আদালতের অনুমতি সাপেক্ষে পাবলিক প্রসিকিউটর রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। আর অভিযোগ গঠনের আগে বিফোর দ্য ফ্রেমিং অফ চার্জ পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে সেক্ষেত্রে আদালত আসামিকে ডিসচার্জ করে দিবে। আর অভিযোগ গঠনের পরে মামলার রায় ঘোষণার আগে যদি মামলা প্রত্যাহার হয় তাহলে কিন্তু আদালত আসামিকে একুইটাল দিবে, অর্থাৎ অভিযোগ গঠনের আগে হলে ডিসচার্জ, অভিযোগ গঠনের পরে মামলার রায় ঘোষণার আগে হলে সেক্ষেত্রে কিন্তু একুইটাল দিবে। তারপরে আসেন আপোষযোগ্য অপরাধ এবং আপোষ অযোগ্য অপরাধ, যেটাকে আমরা বলি কম্পাউন্ডেবল অফেন্স নাকি নন কম্পাউন্ডেবল অফেন্স। কম্পাউন্ডেবল অফেন্স মানে আপোষযোগ্য অপরাধ, মানে যেই অপরাধের ক্ষেত্রে আপোষ করা যায় বা এডিআর করা যায় বা নেগোসিয়েশন, কনসিলিয়েশন, মেডিয়েশন করা যায়, সেগুলো কিন্তু হচ্ছে আপনার কম্পাউন্ডেবল অফেন্স। অর্থাৎ ফৌজদারি মামলায়ও কিছু কিছু ক্ষেত্রে আপোষ আছে, যেটা আপনারা দেখতে পাবেন। আপোষযোগ্য অপরাধ কোনগুলো আপোষযোগ্য অপরাধ, এটা কিন্তু আপনি সেকেন্ড শিডিউলের 6ষ্ঠ কলাম দিয়ে বুঝতে পারবেন। ওখানে ধরেন 323 দ্বারায় যে ভলান্টারিলি হার্ট করা হয়, সেটা আঘাত করা হয়, সেটা কিন্তু আপোষযোগ্য অপরাধ। আর 302 দ্বারার যে খুন, সেটা কিন্তু আপোষ অযোগ্য। মানে যে সকল ক্ষেত্রে অপরাধ আপোষ করা যায় সেটা আপোষযোগ্য, যে সকল ক্ষেত্রে অপরাধ আপোষ করা যায় না সেটা আপোষ অযোগ্য। তো কম্পাউন্ডেবল অফেন্স, নন কম্পাউন্ডেবল অফেন্স আমরা এখান থেকে বুঝতে পেরেছি, এবং কোন অপরাধটা কম্পাউন্ডেবল কোনটা নন কম্পাউন্ডেবল সেটা কিন্তু আমরা 6ষ্ঠ কলাম, সেকেন্ড শিডিউলের 6ষ্ঠ কলাম দ্বারা বুঝবো। তারপরে দেখেন এটা হচ্ছে আপনার সামন কেসেস, নন ওয়ারেন্ট কেসেস, সমন মামলা এবং ওয়ারেন্ট মামলা। আসলে কোন মামলার ক্ষেত্রে প্রথমে সমন দিবে, কখন ওয়ারেন্ট দিবে, এটা কিন্তু আদালত আপনার সেকেন্ড শিডিউল থেকে কোন অপরাধ, সেই অপরাধের প্রকৃতি অনুযায়ী কিন্তু কোনো ক্ষেত্রে সমন দেয়, কোনো ক্ষেত্রে ওয়ারেন্ট দিয়ে থাকে প্রথম দিকে। তো এখানে বলা হচ্ছে যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত প্রথমে সমন দিতে পারে সেই অপরাধকে বলা হয় সমন মামলা, আর যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত প্রথমে ওয়ারেন্ট দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট কেস বলা হয়ে থাকে। তো এখানে কোন মামলার ক্ষেত্রে আদালত প্রথমে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে সেটা কিন্তু নির্ধারণ করা হয় ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 4র্থ কলাম দ্বারা। তো আজকে মোটামুটি এই সেকশন গুলোই থাকবে, অর্থাৎ সেকশন 4 শুধুমাত্র আমি পড়িয়েছি। এখানে কিছু যে গুরুত্বপূর্ণ টার্ম ডিফাইন করা আছে সেগুলো কিন্তু আপনাদের মূল আলোচনায় যাওয়ার আগে ভালোভাবে আত্মস্থ করতে হবে। আর আজকের এই যে ক্লাসটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ক্লাস, বেসিক ক্লাস, introductory discussion on the CRPC। আমরা নেক্সট ক্লাসে সেকশন বেসড আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।